আজ থেকে আগের সূচিতেই চালু হচ্ছে মেট্রো রেল, তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বরের স্টেশন। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। এতে 1 মাস 8 দিন পর সকাল 7টা 10 মিনিটে উত্তর স্টেশন থেকে ছাড়বে প্রথম ট্রেন। এরই মধ্যে 10টি ট্রেন নিয়ে চালানো হয়েছে ট্রায়াল রান। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় 18 জুলাই বিকেল 5:30 থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেলের চলাচল। পরদিন কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে দুর্বৃত্তদের হামলার পর দেখা দেয় অচলাবস্থা। এ বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, ট্রেন চালু হচ্ছে, যাত্রী কেমন দেখছেন স্টেশনে? 7:10 উত্তর স্টেশন থেকে চালু হওয়ার কথা প্রথম ট্রেন। রাকিব, প্রথমে জানিয়ে রাখি যে 37 দিন পর সে মানুষের যে স্বপ্নের বাহন মেট্রো রেল আজকে আবার পুনরায় চালু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 11 নম্বর স্টেশন সংলগ্ন, ঠিক স্টেশনের নিচে। আমি যদি একটু আস্তে আস্তে দেখাই আপনাদেরকে, অর্থাৎ যেহেতু একটি ঘটনার কারণে যে মেট্রো রেল বেশ কিছুদিন বন্ধ ছিল সরকার পরিবর্তনের সময় থেকে, এবং এরপরে কাজীপাড়া এবং মিরপুর 10 এই দুটি স্টেশনে হামলার কারণে কিন্তু ওই দুটি স্টেশনটা বন্ধ হয়, এবং এখনো কিন্তু সেই দুটি স্টেশন বন্ধ রয়েছে। ওই দুটি স্টেশন আসলে চালু হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এছাড়া উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে বাদবাকি যে স্টেশনগুলো ছিল সেগুলো কিন্তু আজকে চালু হচ্ছে। অর্থাৎ ঠিক 7টায় এই প্রতিটি স্টেশনের যে এন্ট্রি গেট, সেই গেটটা খুলে দেওয়া হয়। যেহেতু আজকে কর্মদিবস, রোববার, সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে যাত্রী সাধারণ অনেক বেশি হবে, যেহেতু অনেকদিন পরে আজকে ট্রেনটা চালু হচ্ছে। তবে যেহেতু একটু বৈরী আবহাওয়া, সকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে শুরুতে অর্থাৎ প্রথম 7:10 ট্রেনটা কিন্তু ছাড়বে উত্তর স্টেশন থেকে। এর পরবর্তী ধাপ উত্তরা সেন্ট্রাল, উত্তরা দক্ষিণ সহ তারপরে এই যে পল্লবী সংলগ্ন মিরপুর 11 নম্বর স্টেশনে থামবে। যেহেতু মিরপুর 10 নম্বর স্টেশনটা বন্ধ, সেক্ষেত্রে চাপটা কিন্তু মিরপুর 11 নম্বর স্টেশনে বেশি হচ্ছে, এবং কাজীপাড়া স্টেশনটা বন্ধ হওয়ার পরে মিরপুর শেওড়াপাড়া যে স্টেশন, সেটাও কিন্তু চাপটা বেশি হচ্ছে। আমি যদি 2 তলায় স্টেশনে যে প্লাজা, সেটা যদি একটু দেখাই, মানুষ কিন্তু অনেকদিন পরে তারা কিন্তু টিকিট কাটার জন্য তারা ভিড় করছে, এবং যে ভেন্ডিং মেশিন, সেটা যদি আমরা একটু দেখাই, যেহেতু অনেকদিন পরে, সুতরাং ভেন্ডিং মেশিনে এখনো যে অটোমেটিক টিকিট কালেকশনের সিস্টেমটা, সেটা এখনো চালু হয় নাই। ওটা কিছুক্ষণের মধ্যে শুরু করবে। ম্যানুয়ালি যে টিকিট কাটার সিস্টেম, সেটা কিন্তু চালু হয়েছে, মানুষ টিকিট কাটছে, এবং আশা করা যাচ্ছে 8টা বা 9টা থেকে যখন মানুষের কর্মঘণ্টা শুরু হবে, তখন এই চাপটা বা এই ভিড়টা আরো বেশি হবে। এখানে 3টি ভাগে কিন্তু ট্রেন যাতায়াত করছে। একটা হচ্ছে পিক আওয়ার, আরেকটা হচ্ছে অফ পিক আওয়ার, আরেকটা হচ্ছে স্পেশাল অফ পিক আওয়ার। অর্থাৎ পিক আওয়ারে 8 ঘন্টা পর পর, অফ পিক আওয়ারে 12 মিনিট পর পর। প্রথম যদি পিক আওয়ারে 8 মিনিট, অফ পিক আওয়ারে 12 মিনিট, এবং স্পেশাল অফ পিক আওয়ারে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন দুই পাশ থেকে ছেড়ে যাবে। 7:10 উত্তর থেকে, এবং এটা অপর প্রান্তে যদি বলি মতিঝিল প্রান্তে, সেটা 9:40 ছেড়ে আসবে। এবং আরেকটি বিষয়, প্রথমে যে 7:10 এবং 7:20 এই দুটি সময়ে যে ট্রেনটা ছাড়বে, শুধুমাত্র এমআরটি পাস যারা, অর্থাৎ যারা স্থায়ী পাস নিবে তাদের জন্য। এরপর থেকে ট্রেনে যারা যাবে সিঙ্গেল জার্নি টিকিট তারা কাটবে। আর ঠিক একইভাবে 9:40 যখন মতিঝিল থেকে ট্রেনটা ছেড়ে আসবে সবশেষ ট্রিপটা, তখন অর্থাৎ 8:40 পর থেকে 8:50 পর থেকে কিন্তু সিঙ্গেল জার্নি টিকিটটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র যারা স্থায়ী পাস বা এমআরটি পাস, তারা কিন্তু এটা কাটতে পারবে। আমি যদি আরেকটু এখানে যে অটোমেটিক সিস্টেম রয়েছে টিকিট বিক্রয় মেশিন, যে ভেন্ডিং মেশিনটা, সেটা যদি একটু দেখাই, অর্থাৎ যেহেতু দীর্ঘদিন পরে, অর্থাৎ একটু 1 মাসে বেশি সময়, 37 দিন পরে শুরু হচ্ছে, সেক্ষেত্রে এখনো টিকিটের যে ভেন্ডিং মেশিন, অর্থাৎ সেটা কিন্তু অটোমেটিক টিকিট কালেকশন সিস্টেমটা সকাল থেকে এখনো শুরু হয় নাই। এখানে যেহেতু কারিগরি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে যারা সংশ্লিষ্ট তারা বলছে যে যেহেতু অনেকদিন পরে চালু হলো, ওই অটোমেটিক টিকিট কাটার সিস্টেমটা কিছুক্ষণ পরে তারা চালু করতে পারবে। আর যে আশা করা যাচ্ছে, যেহেতু একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবং একটু পরে অর্থাৎ 8টার পর থেকে অফিসগামী যারা আছে তারা হচ্ছে এই ভিড় করার পরে এই
জার্নির অর্থাৎ মেট্রো রেলের ভিড়টা আরো ভালোভাবে দৃশ্যমান হবে এবং যে যোগাযোগ উপদেষ্টা সকাল 10টা আগারগাঁও স্টেশনে আসবে এবং উনি আগারগাঁও থেকে সচিবালয় স্টেশনে যেয়ে তারপরে কিন্তু সাংবাদিকের সাথে মত বিনিময় করবে এই মেট্রো রেল সম্বন্ধে। যদি এক কথা আপনাকে বলা হয় 37 দিন পরে মেট্রো রেল চালু হওয়ার মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে এবং ধীরে ধীরে ভিড়টা বাড়বে বলে সবাই আশা করছে। এই ছিল মেট্রো রেলের স্টেশন থেকে সবশেষ। মেট্রো রেল চালুর বিষয়ে মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 44টি এনজিওর সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে তহবিল সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ডিজেল পাঠিয়ে দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল টাওয়ার চালুর চেষ্টা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বন্যায় বিপর্যস্ত 11 জেলা, কবলিত প্রায় 50 লাখ মানুষ। বিদ্যুৎ নেই বেশিরভাগ দুর্গত এলাকায়। ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চালাতেও বেগ পেতে হচ্ছে। বন্যা পরবর্তী কার্যক্রম নিয়ে 44টি এনজিওর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় সমন্বিত কাজ করার নির্দেশ দেন তিনি। পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নাই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। বন্যায় সব মিলিয়ে 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা কয়েকটি এনজিওর। সে অনুযায়ী তহবিল জোগাড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেক প্রবাসী থাকেন, তাদের পরিবার ওই জায়গাগুলোতে থাকেন, কুমিল্লা বলেন, আপনার ফেনী বলেন। প্রবাসীদের মাধ্যমেও যদি কিছু ফান্ড রেজ করা যায় এবং প্রবাসীরা খুব দিতে আগ্রহী এবং সেই জায়গাতেও একটা চ্যানেল করার একটা সুযোগ আছে। তবে ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ফান্ড মোবিলাইজেশন আমাদের করতে হবে। কবলিত এলাকায় দ্রুত মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সরবরাহ চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে, খাগড়াছড়ির কি অবস্থা দেখছেন? দেখুন, বন্যার পানি কিন্তু গত শুক্রবার থেকে নামতে শুরু করেছে। তবে গতকাল শনিবারও আমরা দেখেছি সবচেয়ে যে এলাকাটি প্লাবিত হয়েছে খাগড়াছড়ি মেরুং ইউনিয়নে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত বন্যার পানি পুরোপুরি নেমে গেছে সেটা কিন্তু বলার সুযোগ নেই। অর্থাৎ আমরা গতকালকে যে দৃশ্যটা দেখেছি যে মেরুং এর মেরুং ইউনিয়ন পরিষদের বাজারের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত পুরো এলাকাটি মূলত ফসলের জমি। সেখানে পুরো এলাকাটি এখনো পর্যন্ত পানি এবং কাদার নিচে, বিশেষ করে ফসলের মাঠগুলো। আমি যদি আপনাকে দিঘিনালা যে মাইনিপ্যালিটি রয়েছে, এখানে 5টা ইউনিয়নে কিন্তু প্লাবিত হয়েছে: বাবুছড়া, দিঘিনালা, কবাখালী, বোয়ালখালী এবং মেরুং ইউনিয়ন। তবে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্লাবিত মেরুং ইউনিয়নে। সেখানে আমরা দেখেছি আসলে বন্যার ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে কৃষি ক্ষেত্রে। এখানে কৃষি বিভাগ থেকে একটা ক্ষতি নিরূপণ করা হচ্ছে। সেখান থেকে বলা হচ্ছে প্রায় 865 হেক্টরের মতো আমন ধানের বীজতলা এবং একই সাথে নতুন যে চারা রোপণ করেছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 1323 জন কৃষক আমন চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে 300 হেক্টর জমি আউশ এবং 123 হেক্টরের মতো সবজির ক্ষেত সেটা কিন্তু নষ্ট হয়েছে। সব মিলিয়ে কৃষি বিভাগ থেকে যে ক্ষতি নিরূপণ করা হয়েছে প্রায় 2300 কৃষক কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র দিঘিনালাতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। অন্যান্য যে এলাকাগুলোতে রয়েছে সেখানে আসলে গ্রামীণ যে সড়কের সেটা একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। খাগড়াছড়ির মহালছড়ি যে উপজেলাটি রয়েছে সেখানে একটি ইউনিয়ন, মুবাচড়ি ইউনিয়নটি কিন্তু একেবারেই উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুবাচড়ি ইউনিয়নে যাওয়ার যে গ্রামীণ যে রাস্তা রয়েছে সেটি কিন্তু গত বৃহস্পতিবারে যে ঢল নেমেছিল চেঙ্গি নদীর ঢলে পুরো রাস্তা কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে গেছে। একই সাথে দিঘিনালা উপজেলায় বেশ কয়েকটি হাসিসনারপুর সড়ক এবং পুরাতন বোয়ালখালী সড়কে বেশ কিছু এলাকায় দেখেছি আসলে গ্রামীণ সড়ক একেবারে অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং মেরং ইউনিয়নে অনেকগুলো সড়ক রয়েছে যেগুলো আসলে এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গ্রামীণ সড়ক এবং একই সাথে এখানে অন্তত 2 শতাধিক পুকুরের মাছের কিন্তু ভেসে চলে গেছে এবং একই সাথে এখানে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে শাকসবজির যে চাষাবাদ গুলো রয়েছে সেগুলো কিন্তু সবজির ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কৃষকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত তারা আসলে কোনো ধরনের সহযোগিতা আশ্বাস পাওয়া যায়নি। আমরা বিষয়টা নিয়ে কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে এখন যে অবস্থা হয়েছে আসলে নতুন করে আমনের চারা রোপণের কোনো সময় নেই। সেক্ষেত্রে রবি শস্য চাষ করার জন্য তাদেরকে আগাম রবি শস্য যে প্রণোদনা সেটা দেওয়া হতে পারে।
সমীর মল্লিক সাথেই থাকবেন। এবার মৌলভীবাজার থেকে জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হলো, এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে? মৌলভীবাজারে আসছে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল, সেই বন্যার আমরা দেখছি যে উন্নতির দিকে যাচ্ছে। তবে যে বিষয়টি হচ্ছে, একদিকে উন্নতি হলেও অন্যদিকে কিন্তু আবার অবনতি হচ্ছে। অবনতিটা হচ্ছে মূলত হাওড় অঞ্চলে। আপনি জানেন মৌলভীবাজারে যে মন্নু নদীর যে সব এলাকাগুলি বন্যার কবলিত হয়েছিল, সেই এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। বিশেষ করে রাজনগর উপজেলা, কমলগঞ্জ এবং হচ্ছে কুলাউড়া, এই তিনটি উপজেলার উঁচু এলাকা থেকে পানি নেমে কিন্তু এখন হাওড় এলাকার দিকে এই পানিগুলি যাচ্ছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কাওয়াদিঘি হাওড় অঞ্চলের একটি এলাকা, এবং এই কাওয়াদিঘি হাওড় থেকে এই এলাকাটির দূরত্ব কিন্তু 10 থেকে 15 কিলোমিটার। কিন্তু এখানকার যে সব কৃষি জমি সেগুলি কিন্তু একদম পানিতে তলিয়ে গেছে। আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে আমনের চারা রোপণ করেছিলেন এই পুরো মাঠটা জুড়ে কৃষকরা, কিন্তু এটি পুরোটাই কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে। এবং এই কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে যে আমনের চারা রোপণ করেছিলেন কৃষকরা, সেখানে 40,000 হেক্টর কিন্তু একদম পানিতে তলিয়ে গেছে এবং এগুলি নষ্ট হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। যেহেতু পানি কিন্তু নামছে না, পানি কমছে না, বরঞ্চ এই এলাকাগুলিতে পানি কিন্তু দিন দিন বাড়ছে। এবং রবি শস্যর যে বিষয়টি, সেখানে সেগুলির ক্ষতি হয়েছে কৃষি বিভাগের হিসাব হচ্ছে 2,000 হেক্টরের মতো। তো এই মুহূর্তে আসলে বন্যা পরিস্থিতি মৌলভীবাজারের যে কাওয়াদিঘি হাওড় অঞ্চলের যে সব এলাকা, বিশেষ করে পাঁচগাঁও, ফতেপুর এবং মুন্সিবাজার ইউনিয়নের বেশ কিছু এলাকা কিন্তু এখন নতুন করে প্লাবিত হচ্ছে। এবং এখানকার যেসব কৃষি জমি, বাড়িঘর, রাস্তাঘাট সবগুলোতেই কিন্তু এখন দিনে দিনে পানি বাড়ছে। তো যে বিষয়টি এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে পানি যেহেতু একদিকে কমছে, কিন্তু হাওড় অঞ্চলে যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এইসব এলাকাগুলিতে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হয় এবং কিছুদিন কিন্তু এই এলাকাগুলিতে পানি অবস্থান করবে। তবে সব মিলিয়ে মৌলভীবাজারের একদিকে হচ্ছে রাজনগর, কুলাউড়া এবং কমলগঞ্জ, এই এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আবার অন্যদিকে বেশ নতুন কিছু জায়গা কিন্তু আবারও প্লাবিত হয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে। খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। বন্যায় ডুবে আছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার প্রায় সব গ্রাম। পানিবন্দী মানুষগুলো ত্রাণ সহায়তা ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন শহরের দিকে। আবার অনেকে শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে। যতদূর চোখ যায় কেবল পানি, আর সেই পানি পার হয়ে বানভাসী মানুষের স্রোত শহরের দিকে। দুর্ভোগ থেকে কিছুটা মুক্তির চেষ্টা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ছাগলনাইয়া উপজেলার দুর্গত এলাকার মানুষজন 4 দিন ধরে পানিবন্দী। ঘরবাড়ি সব পানিতে ডুবে আছে। যারা সুযোগ পাচ্ছেন মাইলের পর মাইল হেঁটে ছুটছেন শহরের দিকে। মিরসরাইয়ের করের হাট হয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। হাতলা পুকুর শাশুড়ির জন্য গেছিলাম ছাগলনাইয়া থানা। এখন ওইদিকে পানি মানে আমার মাথার উপরে। আমি মুরু পুকুর পার হওয়ার পরে এ পর্যন্ত পানি এটা পুরোটা ডুবে গেছে। মাদ্রাসার ওইখানে খালা শাশুড়ি ছিল, ওদের সাথে দেখা করছি আশ্রয় কেন্দ্রে। ওদের সাথে দেখা করে শাশুড়ির জন্য যাইতেছিলাম, কিন্তু যাইতে পারিনি। কদ্দু অল্প আইসি নৌকাত করি, আবার গাড়িতে, আবার নৌকায়, আবার কদ্দুর হাঁটি, এভাবে আইসি। আজকে কয়েকদিন ঘরে ওষুধ নাই, একমাত্র খানা বাদ দিয়ে ওষুধের জন্য আইসি। ওষুধের এরকম দরকারি ওষুধ, মানে ওই ওষুধ না হলে আমাদের মানে রুগী বাঁচাইতে পারিয়েন না। অনেকেই আবার শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে। নিরাপদ আশ্রয় নিতে চান স্বজনদের। এর মধ্যেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে অনেককেই। মানুষের যে অবস্থা খুবই খারাপ। বিগত 50 বছরে কিন্তু এরকম পানি এখানে উঠে নাই, যতটুকু আমরা মুরব্বীদের থেকে শুনছি আর কি। আর এখানে এখন পর্যন্ত মানে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু পাচ্ছি না, কেউ পাই নাই। যতগুলো মানুষ আছে সবাই কিন্তু নিজ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিছে। ছাগলনাইয়া পৌরসভার ভিতরে ছিলাম, উপজেলার সামনে ছিলাম। আমি যেখানে ছিলাম সেখানে পানি ছিল না, তারপরে মানে আপনার যাতায়াতের ব্যবস্থার কারণে আটকে গেছে, অসুস্থ বাচ্চা, সেজন্য এখন বাড়িতে যাচ্ছি আর কি। ফেনীতে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 লাখের বেশি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজকের মধ্যে কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে, আর সব অঞ্চলে উন্নতি হবে 27 বা 28 আগস্টের মধ্যে। এসব তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 10 দিনে বন্যার অবনতি হওয়ার শঙ্কা নেই। এ সময় ভারী বৃষ্টি হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে এর প্রভাব থাকবে না।
রোববার পর্যন্ত বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই, ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, তবে মঙ্গলবার থেকে অবস্থার উন্নতির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেক কম। গত 24 ঘন্টায় বন্যা দুর্গত এলাকায় বৃষ্টি কম হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে 57 মিলিমিটার। এখন যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে, আমরা আশা করছি যে উপর থেকে অর্থাৎ পাহাড়ি ঢলের এরিয়াটা যদি কম থাকে, তাহলে এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে এবং আগামীতে বৃষ্টির যেহেতু আগামী 2 দিন আরও বৃষ্টির পরিমাণটা কম থাকবে, সেজন্য এই পরিস্থিতির উন্নতিটা আরও হবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দেশের উজানের অববাহিকায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে এবং এর ফলে বর্তমানে যে পানি হ্রাস পাচ্ছে সে তার ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের বন্যা পরিস্থিতির যে উন্নতি ধারা চলমান আছে সেটি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদদের দাবি, মাসের শুরুতেই স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছিল। 16 থেকে 22 আগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে 500 থেকে 700 মিলিমিটার। এ সময় উজানেও হয়েছে ভারী বৃষ্টি। এছাড়া সাগরে জোয়ার বেশি থাকায় পানি সরে যেতে পারেনি। এ কারণেই বন্যা ভয়াবহ রূপ নেয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ গত 3 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে অন্তত 13 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 15,000 মানুষ। জোয়ারের চাপে বৃহস্পতিবার বিকেলে ভেঙে যায় দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের বেড়িবাঁধ। স্থানীয়দের সাথে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতে 3 দফা চেষ্টা চালায়, তবে জোয়ারের পানির চাপে শেষ রক্ষা হয়নি। বৃষ্টির জল খাচ্ছে সবাই, এখন খাওয়ার খুব সমস্যা। রান্না 3 দিন হাঁড়ি জ্বলতেছে না, কালীনগর গ্রামে 3 দিন কারো হাঁড়ি জ্বলে না। এই তারিখ যেরকম জল হয়েছে, এই বারান্দা ঠান্ডা সব উঠে গেছে, ঘরের দেয়াল টেল পড়িয়ে যাচ্ছে একদম। এরই মাঝে তলিয়ে গেছে দেলুটি ইউনিয়নের অন্তত 13টি গ্রাম। এছাড়া বটিয়াঘাটা ও দাকপের কয়েকটি গ্রামে পানি ঢুকেছে, ডুবে গেছে বসতবাড়ি, ভেসে গেছে কয়েকশো চিংড়ির ঘের। বারবার ভাঙনে দুর্বল বেড়িবাঁধকে দায়ী করছেন বানবাসীরা। 3 মাস ধরে এরকম ডুবোর ভিতর দিয়ে আসছি, দেখা গেল আমাদের কিছু দিলে, সাহায্য দিলে দেখা গেল আমরা একটু ভালো থাকবো। বাদ যদি হয়ে যায় তাহলে তো আমরা আবার নতুন করে আবার টান লাগাতে পারবো। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থা। প্রশাসন সহ স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আসলে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে। আর পানি উন্নয়ন বোর্ড সহ এখানে যারা স্থানীয় জনগণ, পার্শ্ববর্তী এরিয়ার অনেক জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আসলে এই বাঁধটা পুনর্নির্মাণের কার্যক্রম আমরা চলমান আছে। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালে একই ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্মরণকালের ভয়াবহ বন্যায় দিশেহারা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। ত্রাণ বিতরণ শুরু হলেও দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগও বন্ধ। এই অবস্থায় আকাশ থেকে হেলিকপ্টার ড্রপিং এর মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে বিমান বাহিনী। আকাশ থেকে পাখির চোখে তাকালে যতদূর চোখ যায় খালি পানি আর পানি। চট্টগ্রামের মিরসরাই থেকে শুরু করে ফেনী ও কুমিল্লার বাড়িঘরগুলো বেশিরভাগই ডুবে আছে। গেল 4 দিন ধরে বানফাসীদের আশ্রয় বাড়ির চাল বা ছাদ। বেশিরভাগ এলাকাতে রাস্তাঘাট এখনো 10 থেকে 15 ফুট পানির নিচে। এই অবস্থায় দুর্গত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিমান বাহিনী। সেখানে কোনো ল্যান্ডিংয়ের জায়গা নাই, বাট আমরা মনে করছি যে আগামী কিছুদিনের মধ্যে আমরা ওখানে ল্যান্ড করতে পারবো এবং প্রশাসনের সহায়তায় সেখানে আমরা রান্না করা খাবার, শুকনা খাবার এবং বেবি ফুড এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেয়ে তাদের কাছে বুঝিয়ে দিব। এসব এলাকায় দুর্গত মানুষের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসনের ত্রাণ পৌঁছানো এখন দুঃসাধ্য। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। এতটা বন্যার পানি বেড়েছে যে সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করাটাও একটা কঠিন চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে আকাশ থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি এরই মধ্যে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে 2টি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান ব্যবহার করছে। 2 দিনে প্রায় 1750 কেজি ত্রাণ আকাশ থেকে দুর্গত বাড়িঘরে দেয়া হয়।
যে পরিমাণ নিয়ে যাওয়া উচিত আমাদের সেই পরিমাণটা নিয়ে একটা সুষ্ঠুভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারছি না। একটা বড় অংশ এটা নষ্ট হয়ে যাচ্ছে, বাট এটা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই আসলে। ত্রাণ বিতরণের বাইরে ইউএভি ড্রোন দিয়ে দুর্গত এলাকার জরিপ করা হচ্ছে। পানি নেমে গেলে এই জরিপ অনুসারে ঔষধ ও খাবার পৌঁছানোর আলাদা পরিকল্পনাও প্রস্তুত হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদ সালামির জমানো টাকাও বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে শিশু। শনিবার এমনই চিত্র দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে। ট্রাক, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা কিংবা পায়ে হেঁটে যে যেভাবে পারছেন ত্রাণ নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। 2 দিনে 2.5 কোটি টাকা সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঈদে স্বজনদের কাছ থেকে পাওয়া সালামির টাকা জমিয়েছিল ছোট্ট সাইফান আর সাফওয়ান। সে টাকাই বন্যা কবলিত মানুষদের জন্য দান করেছে 2 ভাই বোন। এজন্য শনিবার বাবা মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসে তারা। আমাদের দেশের একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, আমরা কিছু সাহায্য করতে পারি কিনা। তখন ওরা নিজেরাই বললো যে আমাদের কাছে যে টাকা আছে ওটা দেই আমরা, তো ওদেরকে জন্য সাথে করে নিয়ে আসলাম। আমি আমার এই ছেলে মেয়ে ওদের ঈদ সালামির টাকা নিয়ে আসতে দেওয়ার জন্য, তো খুব ভালো লাগতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে বৃহস্পতিবার থেকে। শনিবারও টিএসসি এলাকায় বিপুল মানুষ ভিড় করেন। সকাল থেকেই এই চিত্র দেখা যায়। কিছুক্ষণ পর পর ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে আসেন অনেকে, আর তা নামানোর ব্যস্ততা শুরু হয় শিক্ষার্থীদের। কেউ আবার পায়ে হেঁটে কিংবা রিক্সা, অটোরিকশায়ও সামগ্রী নিয়ে আসেন। আমি মানিকগঞ্জ থেকে আসছি, মোটরসাইকেলে আসছি, আমার 2টা বাচ্চা ওরা স্কুলে পড়ে, ওইখান থেকে আমি নিয়ে আসছি দেখানোর জন্য যে কিভাবে মানুষের পাশে দাঁড়াইতে হয়। এখানে কোনো ধর্ম, বর্ণ, কোনো ভেদাভেদ নাই। সব ভেদাভেদ বাঙালি দূর করে একসাথে জমায়েত হয়ে যারা বিপদে পড়ছে তাদের পাশে দাঁড়িয়েছে। মূলত ওই সংগঠনের টাকাটা ছিল গরিব দুস্থ মানুষের জন্য। সেটা এই বন্যা কবলিত সময়ে আমরা মনে করেছি যে না, এটা এক বন্যা কবলিত মানুষের জন্য দেওয়া উচিত। এজন্য আমরা সবাই মিলে এখানে দান করে দিয়েছি। শিক্ষার্থীদের সহযোগিতা করতে ছুটে এসেছেন চলচ্চিত্র জগতের তারকারাও। আমি জাতির কাছে এবং যারা কিনা আমাদেরকে একটু পছন্দ করেন কিংবা আমাদেরকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি যে যে যতটুকু পারেন, সেটা 2 টাকা হোক, 200 টাকা হোক, 2 লাখ টাকা হোক, যত টাকা পারেন আপনারা সবাই ত্রাণ তহবিলে দিতে থাকেন। আসার কারণ হচ্ছে এখানে ভলান্টিয়ারদেরকে হেল্প করা। আমরা জানতে পেরেছি যে এখানে আইটেমসগুলো সর্ট আউটে প্রচুর ভলান্টিয়ার লাগছে, আমরা এখানে হেল্প করতেই এসেছি। ত্রাণ সামগ্রী প্যাকেট করা যেন আরেক যুদ্ধ, এতে ব্যস্ত থাকছেন অনেক শিক্ষার্থী। এরপরই ধাপে ধাপে এসব সামগ্রী ট্রাকে করে পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে মোহাম্মদ হাফিজ নামে এক শিক্ষার্থীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াবদা রোডে এই ঘটনা ঘটে। নিহত হাফিজ রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি পশ্চিম রামপুরার বাসিন্দা। নিহতের বন্ধু নাইম জানান, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় আরেকটি গ্রুপের সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে হাফিজকে 15 থেকে 20 জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। টানা 2 ঘন্টা মাঝারি বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। গত রাত 11টা থেকে 1টা পর্যন্ত এই বৃষ্টি হয়। রাতে 2 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর কয়েকটি নিচু এলাকায় হালকা পানি জমে যায়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। রাতে প্রয়োজনীয় কাজে বের হওয়ায় অনেকে আটকা পড়েন বিভিন্ন এলাকায়। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দ্রুত নেমে যায় বেশিরভাগ সড়কের পানি। এতে আবারও স্বাভাবিক হয়ে যায় রাতে নগরের চলাফেরা। সিলেটে আদালতে নেয়ার সময় হামলায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক। শনিবার রাতে তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কারাগারের ডিআইজি সগির মিয়া। তিনি বলেন, শনিবার বিকেলে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা হামলা করে। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলেও কাজ হয়নি, এতে আহত হন মানিক। কঠোর নিরাপত্তায় পরে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ মানিকের স্বাস্থ্য পরীক্ষা করে। এ সময় আহত হওয়ার বিষয়টি নজরে আসে তাদের। পরে ওসমানী মেডিকেলে অস্ত্রোপচার করা হয় বিচারপতি মানিকের।
দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিন করে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজধানীতে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা এবং নিউ মার্কেট থানায় সবুজ আলী হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে রিমান্ড দেওয়া হয়েছে। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া 10 দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে বাড্ডা থানার সুমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে 4 দিনের এবং ভাটারা থানায় সোহাগ হত্যা মামলায় আসামি ফিরোজ রশিদকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5ই আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের নাম প্রকাশের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার সংসদ ভবনের সামনে মানববন্ধনে আহ্বান জানান তিনি। এ সময় আন্দোলনে গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শনিবার সকালে সারা দেশে একযোগে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে অংশ নেয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাও। রাজধানীতে মানববন্ধন হয় জাতীয় সংসদ ভবনের সামনে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, শিক্ষার্থীদের এই অভ্যুত্থানকে রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী আমরা সবাই মিলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। সুজন সম্পাদক বলেন, সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকার পতনের পর সেনানিবাসে যাওয়া অনেকেই অপরাধী ছিলেন দাবি করে তিনি প্রশ্ন তোলেন, কেন তাদেরকে ছেড়ে দেয়া হলো? কারণ এদের মধ্যে অনেক অপরাধী আছে এবং যারা এই অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে তারা অপরাধ কর্মকাণ্ড করেছে, অপরাধীদেরকে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহিতা আমরা চাই। বিভিন্ন জেলা উপজেলায় আয়োজিত মানববন্ধনে না ভোটের প্রবর্তন, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানসহ 27টি দাবি জানানো হয়। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন দমাতে বৈধ অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এসব অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানান মোহাম্মদ মাইনুল হাসান। বলেন, কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, মনিরুল ইসলাম সহ অন্যদের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিগত সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে এ তালিকায় আছে প্রভাবশালী সদ্য অবসরে যাওয়া সেনা কর্মকর্তারাও। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তার, ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মামলাসহ নানা বিষয়ে জানালেন তিনি। তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিভিন্ন অনিয়মে অভিযুক্ত ও বিতর্কিত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও কেন গ্রেপ্তার হননি, এই প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি তার কাছে। তবে উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু কর্মকর্তার কারণে পুলিশ বাহিনী অনেকখানি গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে স্বীকার করেন তিনি। পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে, এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না, এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই। আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন গোষ্ঠী যেসব অবৈধ অস্ত্র ব্যবহার করেছে সেগুলো উদ্ধারে কাজ চলছে। তবে এটি চ্যালেঞ্জিং, জানান ডিএমপি কমিশনার। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মস ব্যবহার হয়েছে। তো কাজে চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কিভাবে আমরা এই যে নিউট্রালাইজ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিএমপির 50টি থানার মধ্যে 22টিতে অগ্নিসংযোগ করা হয়। অনেক পুলিশ আহত, নিহত হন। এ কারণে এখনও অনেক সদস্য আতঙ্কে আছেন, জানান তিনি। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে 1 মাসেরও বেশি সময় রাজধানীর সরকারি 3 হাসপাতালে এখনও চিকিৎসাধীন 275 জন। এদের কেউ দিনমজুর, ড্রাইভার কিংবা সবজি আড়তের কর্মী। দীর্ঘদিন কর্মহীন থাকা এসব মানুষ জানেন না কবে কাজে ফিরতে পারবেন তারা। উপার্জন বন্ধ থাকায় বিপাকে পড়েছে দরিদ্র পরিবারের অন্য সদস্যরাও। আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে 1 মাস ধরে ভর্তি কাভার্ড ভ্যান চালক নূর করিম। একটি নিট কম্পোজিট কারখানার কর্মী নূর করিম 19 জুলাই সাভার বাসস্ট্যান্ডের সামনে গুলিবিদ্ধ হন। আবার কবে কাজে ফিরতে পারবেন জানা নেই তার। একটা চোখ গেছে, এই অবস্থায় তো ড্রাইভিং করা ক্রিটিক্যাল। ডাক্তার এইভাবে বলেও না যে আমি ড্রাইভিং করে খেতে পারবো বা আমি ভবিষ্যতে কি করব। একই হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন খুলনার দিনমজুর আব্দুস সাত্তার ও মিরপুরের সবজির আড়ত কর্মী শরীফ। 8 জন মানুষ সংসারে, কে কামাই করে খাওয়াবে? আর ছোট ছোট বাচ্চারা 8 জন, আমার কামাই করার আর লোক নেই। আমাদের তো কর্মস্থান বন্ধ, আমরা সরকারি খাওয়ান খাইতেছি, কিন্তু আমাদের নিজেদের কি যে পরিস্থিতি বা আমাদের আগামী ভবিষ্যৎ কিভাবে যাবে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে কবে বাড়ি ফিরতে পারবেন জানা নেই কারখানা শ্রমিক মুফাইল হোসেনের। জানি না আর কতদিন বসে থাকবো, বসে থেকে চলবে কিনা আমার পরিবারটা, অনেক কষ্টের ভিতরে আছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রায়োরিটি লিস্টে প্রথমে হচ্ছে ওনাদেরকে চিকিৎসা দিয়ে যত দ্রুততার সাথে এবং সম্পূর্ণ না হলেও আংশিকভাবে যদি আমরা ওনাদেরকে সুস্থ করে তুলি, ওনাদের আবার কর্মজীবনে যদি ফেরত যেতে পারেন, এটাই আমাদের চাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী, পঙ্গু ও চক্ষু হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 275 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ ইমন মিয়ার মা রেহানা বেগম। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি। নিহত আহাদুলের মাও চুপ হয়ে গেছেন। ছেলের স্মৃতি নিয়েই কাটছে সময়। সন্তান নিহতের ঘটনায় মামলাও করেনি তারা। বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। রাজধানীর মেরুলবাডার আলিফনগর, এখানেই 2 রুমের বাসায় ভাড়া থাকেন মুজিবুর রহমান ও কল্পনা আক্তার দম্পতি। তাদের ছেলে মোহাম্মদ আহাদুন 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আফতাবনগরের গেটে গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায় আহাদুনের মরদেহ। একটি কারিগরি স্কুলে 10ম শ্রেণীতে পড়তো সে, পাশাপাশি করত ইলেকট্রিক কাজ। স্বজনরা জানান মারা যাওয়ার 3 দিন পর আহাদুনের মরদেহ পাওয়া যায় ঢাকা মেডিকেল মর্গে। ওই যে মেরুল বাসের আড়তটা আছে না, বাসের আড়ত গাইলে তেরোটা জিগাইতেছি, ওইখানে 9টার সময় হয়েছে গোলাগুলি করছে, কারেন্ট বন্ধ করিয়া উঠাতে হেলিকপ্টার দিয়ে পানি মারছে, এই গরম পানি, আর বিজিবি আর পুলিশে ইঞ্জিনিয়ারের মতো গেছি মধ্যে বিদায়। আর কি কেউ আপনারা আমার ইতিহাস অন্তত স্মৃতি নেই বাচ্চা আছি। ছোট ছেলে ইমনকে হারিয়ে বাকরুদ্ধ মা রেহানা বেগম। একটু পরপরই মোবাইলে দেখেন ইমনের ছবি। 19 জুলাই নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ হন হোটেল কর্মী ইমন মিয়া। ঢাকা মেডিকেলে 3 আগস্ট মারা যান তিনি। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব ছিল তার উপর। ওই মনের তো গুলি লাগছে, কি বলেন? হ্যাঁ দ্রুত আসেন। পরে আমি গেলাম, যাওয়ার পরে যাই দিই আমার বাইরে মানে সুই দিয়ে মানে ব্লাড বন্ধ করা সুই দিছে, আর এই একটা ব্যথা কমার সুই দিছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত কমপক্ষে 758 জন নিহত হয়েছেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকতে ভিন্নমত দমনের জন্য ফোনে আড়ি পেতে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে শেখ হাসিনা সরকার। আড়ি পাতার জন্য হাজার কোটি টাকায় প্রযুক্তি কিনেছে তারা। আটক ব্যক্তিদের উপর চালায় দুঃসহ অত্যাচার। বেঁচে ফেরেননি অনেকে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং এনটিএমসি, ডিজিএফআই, র্যাবের বিলুপ্তির দাবিও জানান সচেতন নাগরিকরা। শেখ হাসিনা সরকারের সময় বারবার সমালোচনার মুখে পড়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, যা পরে হয় সাইবার নিরাপত্তা আইন। এ আইন নিয়ে ভিন্নমত দমন করার অভিযোগ ছিল।
এছাড়া বিভিন্ন সময় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষের ফোনে আড়িপাত্ত গত সরকার। সরকার পতনের পর এসব অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরেন নির্যাতিতরা। এই 24 ঘন্টা বুকের মধ্যে 7 ঘন্টা আমার হাতে হ্যান্ডকাফ এবং 3 লেয়ারের কাপড় পেঁচায় আমাকে আসলে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাজধানীর কারণ বাজারে সেমিনারে এ নিয়ে কথা বলেন নানা পেশার মানুষ। এই সংস্থাগুলো যে আড়িপাতার কাজগুলো করেছে সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার। ডিওটি বলে একটা প্রতিষ্ঠান যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, ওনারা সবগুলো ইন্টারনেট গেটওয়ের কাছে যন্ত্রপাতি বসেছেন, আমাদের ঘরেও সেই যন্ত্রপাতি আছে এবং আমাদের বাধ্য করা হয়েছিল কোনো ইন্টারনেট ট্রাফিক ওই যন্ত্রের বাইরে যেতে পারবে এবং তারা সেখান থেকে যে কোনো কিছু ফিল্টার করতে পারেন, ইচ্ছে ছিল যে কোনো কন্টেন্ট মনিটরও করতে পারেন। এই টেকনোলজিগুলো যারা আমাদের প্রোভাইড করেছে, এই প্রোভাইডারদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু সংস্থা ব্যান করে দিয়েছে, কারণ এগুলো এতটাই ইন্ট্রুসিভ যে এগুলো আপনার মোবাইল ফোনে বাগ হিসেবে ঢুকে আপনার ব্যক্তিগত সকল তথ্য হাতিয়ে নিতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি, জবাবদিহির আওতায় আনতে হবে বিটিআরসি, এনটিএমসি সহ সব গোয়েন্দা সংস্থাকে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে, সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা আর সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না। যে আইনগুলো হয়েছে ব্রিটিশ আমলে না, পাকিস্তান আমলে না, আমাদের সংবিধানোত্তর অবস্থায় আমরা নিজেরা বাংলাদেশের সরকারগুলো বাংলাদেশের নাগরিকের জন্য এই আইন তৈরি করেছে। তো এগুলো যখন আমরা বাতিল করব, একই সাথে আগের আইনটিও দেখতে হবে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও লুটপাটকারীদের বিচারের দাবিও জানানো হয় সেমিনারে। এর সঙ্গে শেখ রেহানা বা সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা কতটুকু ছিল? ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারকে সংলাপের পরামর্শও দেন বিএনপি মহাসচিব। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাগত জানায় বিএনপি। অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে সরকারের দ্রুত নির্বাচন দেয়া উচিত বলে মনে করেন দলটির নেতারা। বিএনপি মহাসচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাওয়া যাবে না। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়। হাসিনা সরকারের দোসররা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশেপাশেই রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রতি বিপ্লব যেন না ঘটে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের অন্যান্য উৎসের চেয়ে গড়ে প্রায় দ্বিগুণ দামে আদানির বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। দেশে উৎপাদন সক্ষমতা ও চাহিদার বিবেচনায় যা দরকার ছিল না বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে বিদ্যুৎ খাতের কেনাকাটা চুক্তিতে বিদায়ী সরকার ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে গুরুত্ব দিয়েছে, যার পুনর্মূল্যায়ন জরুরি। গত বছর মার্চ মাসে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডায় নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি শুরু হয়। আদানির ১৬০০ মেগাওয়াটের কেন্দ্র থেকে ২০২২-২৩ অর্থবছর বিদ্যুৎ কেনা হয় গড়ে ১৪ টাকার বেশি দামে। অন্যদিকে ভারতের আরও ৪ উৎস থেকে যে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হয় তার গড় দাম ছিল ৮ টাকার নিচে। নিজস্ব ১০,০০০ মেগাওয়াট বাড়তি উৎপাদন সক্ষমতা বসিয়ে রেখে আদানির বিদ্যুৎ কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল বরাবরই। এতে ক্যাপাসিটি চার্জ ও বৈদেশিক মুদ্রা খরচের চাপ বেড়েছে বলে মত বিশ্লেষকদের। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ও বা এইভাবে বাইরে না করলেও চলতো। আমরা নিজস্ব সম্পদ ব্যবহার থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে মূল পরিকল্পনাকে পাশ কাটিয়ে রাজনৈতিক এবং গোষ্ঠীর স্বার্থের বিবেচনায় একের পর এক প্রকল্প যে নেওয়া হয়েছে, তার কারণেই কিন্তু এই সেক্টরের আজকে এই নাজুক অবস্থা। গত অর্থবছর দেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পিডিবি প্রতি ইউনিট 13 থেকে 16 টাকায় বিদ্যুৎ কিনেছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম কমে $100 ঘরে। এই মুহূর্তে কয়লার গড় খরচ, ফুয়েলের খরচ 7 টাকা পার কিলোওয়াট আওয়ার, আর ক্যাপাসিটি পেমেন্ট 3 টাকা পার কিলোওয়াট আওয়ার। সো 10 টাকা হচ্ছে টোটাল উৎপাদন খরচ। বিদ্যুৎ উৎপাদনের যে কমার্শিয়াল মডেল আছে, চুক্তি যেগুলো আছে, সেগুলো কিভাবে অপটিমাইজ করা যায় সেগুলো চিন্তাভাবনা করে করা উচিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট বকেয়া দাঁড়িয়েছে $220 কোটি, যার মধ্যে ভারতের আদানির কাছেই $70 কোটি। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর মোদি সরকার ভারতেও আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ দিয়ে বিধিমালা সংশোধন করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুপ্রবেশের 7 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে পারেনি ঢাকা। নেপিদোর সঙ্গে একাধিক বৈঠকের পর রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ যখন চলছিল, ঠিক সেই সময় মিয়ানমারের চলমান অস্থিরতায় প্রত্যাবাসন বাধাগ্রস্ত হয়ে পড়ে। নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের উদ্যোগী হওয়ার পরামর্শ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মিয়ানমার সেনাবাহিনী দমনপীড়নে 2017 সালের 25 আগস্ট থেকে সে দেশের রোহিঙ্গা জনগোষ্ঠী ফের বাংলাদেশে ঢুকতে শুরু করে। জাতিসংঘের হিসেবে সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা, বর্তমানে যা 12.5 লাখ। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের লক্ষ্য নিয়ে অনেকটা এগিয়ে ছিল দুই দেশ। তবে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের সাথে চলমান যুদ্ধে প্রত্যাবাসনের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। দেশের জন্য খুব খারাপ লাগছে, চলে যেতে ইচ্ছে করছে। আমাদের যদি স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ করে দেয় তাহলে আমরা চলে যাব। এখনো সেখানে মিয়ানমারের জান্তা সরকার পালিয়ে বাংলাদেশে চলে আসছে, আমরা সেখানে কোথায় যাব? এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, প্রত্যাবাসন নিয়ে আসার কোনো সংবাদ আপাতত নেই। রোহিঙ্গাদের নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের আন্তরিক হতে হবে। রোহিঙ্গারা যদি মনে করে যে তাদের কোনো দেশ নাই, তাহলে তো এটি একটি ভয়াবহ বিপর্যয় হবে তাদের জন্য, তাদের পরবর্তী জেনারেশনের জন্য, তাদের জন্যে, তাদের সন্তানদের ভবিষ্যতের জন্যই রিপাট্রিয়েশন প্রয়োজন। রোহিঙ্গা অনুপ্রবেশের 7 বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।